সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোশাররফুল হাসান। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা একটু যে বই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা দেখলাম যে পাঠ্যপুস্তকের যে উৎসব, বই উৎসব, সেটা হচ্ছে প্রতিবারই হচ্ছে। সেটা একটা ইতিবাচক দিক যে সবাই একই দিনে বই পাচ্ছে। হয়তো কোথাও কোথাও পুরো বই না পৌঁছে দিতে পারলেও বইটা অন্তত পাচ্ছে, অল্প সময়ের মধ্যেই বাকি বইগুলো পেয়ে যাচ্ছে। কিন্তু বইয়ের মধ্যে নানা রকম ত্রুটি, অসঙ্গতিও দেখা যাচ্ছে। সেই দায়িত্ব হয়তো এখন সেই জায়গা থেকে আপনি, আপনার অভিজ্ঞতা আছে পাঠ্যপুস্তক এই বিষয়ের সঙ্গে জড়িত থাকার, সেখান থেকে যদি স্যার আপনি বলেন। যে ধন্যবাদ। আমিও দেখেছি পত্রিকায় যে এরকম বইয়ের ভিতরে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি কেউ কেউ ধরতে পারছেন বা বলছেন এটা নিয়ে। এখন যারা ত্রুটি বিচ্যুতি বলছেন এটাকে, তারা হয়তো যারা করেছেন তারা ত্রুটি বিচ্যুতি মনে করেন না। আপনাদের এখানেই আলোচনা করতে এসে আমি আগেও বলেছি যে এই সমস্যাটা কিন্তু থাকবে, এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য যে প্রধান যে শর্ত, সেটা হলো আসলে আমাদের শিক্ষার ব্যাপারে, শিক্ষাক্রমের ব্যাপারে আমাদেরকে একটা জাতীয় ঐক্যমত্যে আসতে হবে। না হয় যেটা হয় যে পাঠ্যপুস্তক তৈরি হয়, সময় নিয়ে হয়তো তৈরি করা হয়, তারপরে দেখা যায় যে কোনো দিক থেকে একটা আপত্তি ওঠে, তখন দ্রুত সেটা আবার সংস্কার করতে হয়, বদল করতে হয়। এটা হয়তো সরকার পরিবর্তন হয়, অনেক সময় একই সরকার হয়তো পরিবর্তন হয়নি, কিন্তু এটা পাঠ্য বই বেরোনোর পরে অন্য দিক থেকে চাপ এলো, তখন ওই পরিবর্তনটা করা হচ্ছে। কিছু কবিতার ব্যাপারে আপত্তি আছে, কিছু বাক্যের ব্যাপারে আপত্তি আছে, কিছু শব্দের ব্যাপারে আপত্তি আছে, সেগুলো পরিবর্তন করা হয় এবং খুব দ্রুততার সঙ্গে করতে হয়, কারণ যে বই নির্দিষ্ট সময় পৌঁছে দিতে হবে। এবং অনেক সময় এমনও বলা হয়, আমি যখন কাজ করতে গিয়ে দেখেছি যে আপাতত সেরে দেন, আমরা পরে ভালোভাবে এটাকে পরিমার্জন করব। ওই সময়টা পাওয়া যায় না, তখন এটা করা হয়। আমি কিন্তু কারোর পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না। তো এই সংকটটা থেকে উত্তরণের উপায়টা একটাই, যে আমরা তো বছর পর বছর বা দিনের পর দিন আমরা এই শিক্ষার্থীদের নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে পারি না। আমাদের জাতীয় ঐক্যমত্যে আসতে হবে। এই ঐক্যমত্যটা আমাদের নাই। শিক্ষাক্রমের ব্যাপারে ঐক্যমত্য নেই। আমাদের কি শেখানো উচিত, শিক্ষার ব্যাপারে আমাদের লক্ষ্যটা কি হবে, জাতীয় লক্ষ্যটা কোথায়, আমার শিক্ষার মধ্যে যে আমরা জাতীয় কোথায় নিয়ে যেতে চাই, ব্যাপারে ঐক্যমত্য নাই দেশের মধ্যে। এটা সত্য। শিক্ষানীতি প্রণয়ন করা হয়, শিক্ষানীতি বাস্তবায়ন আংশিক হয়, আংশিক হয় না। এবং যেটা হয় না সেটা বোধহয় কোনোদিনই হবে না। আমরা দেখলাম যে কুসুম কুমারী দাসের কবিতার মানে লাইন বলি বা পংক্তি বলি, সেখানেও একটা পরিবর্তন। আমি যেটা শুনলাম, যেটা আমাকে বলা হয়েছে, আপনাদের এখান থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল কিছু বলার জন্য, কিন্তু আমি বলেছি না, আমি যেহেতু বই নিজে দেখিনি, আমার কিছু বলা উচিত হবে না। তো যে পংক্তিটা পরিবর্তন করা হয়েছে এটা অনেকেরই পরিচিত, তো এটা কেন করা হলো এটা বুঝতে পারিনি, এক নম্বর কথা। এবং অনেক সময় করতে গিয়ে ছন্দের মিল রক্ষা করা যায় না। তো এটার কারণটা হলো এই, আমি জানি না, বলতে গিয়ে কারো বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনা আছে। এই কাজগুলো খুব অযোগ্য লোক দিয়ে করা হয়, এবং যেভাবে মানে অন্যান্য সব ক্ষেত্রে যেমন একটা সিন্ডিকেট কাজ করে, এই পাঠ্যপুস্তক প্রণয়ন, আমি আগেও বলেছি এখানে, পাঠ্যপুস্তক প্রণয়ন, পাঠ্যপুস্তক সম্পাদনা, এইখানে একটা সিন্ডিকেট আছে, নিজের লোকজনকে নিয়ে করানো হচ্ছে। তো সেখানে যোগ্য অযোগ্যের কোনো ব্যাপার নাই। অনেক সময় অনেকের নাম ব্যবহৃত হয় যারা এখানে কাজ করেন না। আচ্ছা আচ্ছা, সম্পাদক মণ্ডলীতে তাদের নাম আছে, তার নামটা দিচ্ছেন, টাকা নিচ্ছেন, কিন্তু তারা করছেন না। আচ্ছা, যদি তারা করতেন, তাহলে যেই সব অভিযোগগুলো শোনা যায়, আমরা শুনি, সেগুলো আসলে হওয়ার কথা না। কারণ তাদের বিদ্যা বুদ্ধির উপরে আমাদের অতটা আস্থা আছে, কিন্তু সেটা হয় না। আর তারা সুযোগ পান না সময় দেওয়ার, নাকি তারা নিজে থেকেই সময় দেন না? তারা এত কমিটিতে কাজ করেন, দেখা যাচ্ছে কয়েকজন লোক তারা প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকে তারা জড়িত আছেন। এটা তো মানবিকভাবে অসম্ভব যে তারা এই সমস্ত বইগুলো দেখে তারা মানে মতামত দিয়েছেন, বা সেগুলো তারা রিভিউ করেছেন, তারপর মতামত দিয়েছেন এবং সেগুলো সংস্কার করেছেন। এটা অসম্ভব ব্যাপার। এবং আমি এই কাজ জড়িত হয়ে দেখেছি যে এমন কিছু কিছু বই এমন কারো কারো নাম যুক্ত আছে, এটা ভাবা যায় না যে তারা যুক্ত থাকার পরেও এই ধরনের কাজগুলো হতে পারে। যেহেতু আপনি কথাটা তুললেন, সেহেতু বলি, সরাসরি যখন দেখা গেছে, এরকম দেখার পর কাউকে প্রশ্ন করেছি, তখন একজন এমনও বলেছেন, তার সম্পাদক হিসেবে তার নাম আছে, আমি নাম উল্লেখ করা ঠিক হবে না, তিনি বলেছেন যে এরকম না, আমাকে তো ডাকা হয়নি, আমাকে বাদ দিয়ে উনি সবটা করেছেন। আচ্ছা, এটা নিয়ে যখন নিজেদের মধ্যে কমিটির মধ্যে, তো এটা নিয়ে যখন আবার মানে এর সঙ্গে, যেহেতু আমি একসময় সরকারি চাকরিতে ছিলাম, সেহেতু আমি হয়তো ওই যে কর্মকর্তার সঙ্গে কথা বলতে, অন্যরা যে বাইরে যায় তার চেয়ে একটু ভালোভাবে কমিউনিকেট করতে পারি, তারা হয়তো আস্থা নিয়ে বলে। আমি যখন তাদেরকে জিজ্ঞেস করলাম পরে যে ওনাকে তো ডাকা হয়নি, তখন ওখান থেকে বলা হলো, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উচ্চপদস্থ কর্মকর্তা বললেন, ওনাকে ডাকা হয়নি, উনি কাজ করেনি, কিন্তু টাকাটা তো উনি ঠিকই নিয়েছেন। এরপর আমি আর কি বলবো, তো থাকে না।
তো এই ব্যাপারটি তো চলছে, এটা আসলে বিচ্ছিন্ন কোনো ব্যাপার না। চেকের জন্য যখন টাকা হয় তখন সারা পাওয়া যায়। হ্যাঁ, এবং বিচ্ছিন্ন কোনো ব্যাপার না, এটা সমস্ত আমাদের আর্থসামাজিক ব্যবস্থার একটা অংশ। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি, কিন্তু যেখানে শিশু শিক্ষার ব্যাপার, যেখানে শিক্ষার ব্যাপার, সেখানে এই কাজগুলোকে যদি আমরা করি, যেমন আমরা অনেক সময় বলি যে অন্য জায়গায় শিক্ষার মানের অবনয়ন হচ্ছে, অমুক ঘটছে, সেটা তো কোনোভাবে সেরে দেওয়া যাবে। কিন্তু যদি মেডিকেল শিক্ষা যারা নিচ্ছে তারা যদি আসলে প্র্যাকটিক্যাল ছাড়া ডাক্তারি পড়ে, তাহলে তো রুগী মারবে। একই ব্যাপার বলা যায় শিক্ষার ক্ষেত্রে, একই ব্যাপার, যে শিক্ষা যদি ভিতটাই নড়বড়ে হয়, মানে তার ফল দেখা যাচ্ছে। এখন আপনি দেখবেন, আপনি মিডিয়ার সঙ্গে আছেন, এবং আমরা পত্রিকা যখন পড়ি তখন দেখি এর ফল আমরা দেখতে পাচ্ছি। পত্রিকায় বানান ভুল, হ্যাঁ, পত্রিকায় ভাষার ভুল, বাক্যের ভুল, তথ্যের ভুল, এটা থাকছে। এটা কেন হচ্ছে? কারণ আমরা যে এই প্রজন্ম তৈরি করছি পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে, সেখানে তো এই ব্যাপারগুলো রয়ে গেছে। আমি বিরতিতে যাব, ফিরে এসে আলোচনা যেতে চাই যে এই যে যে পাঠ্যপুস্তকগুলো বের হচ্ছে, সেটা তো এই যে আপনি বললেন যে যাদের কাছে সরকার বা রাষ্ট্র তো কাউকে এই দায়িত্বটা দেন না, এখন তারা সেই দায়িত্বটা পালন করেন না। সেই তদারকির জায়গাটা থেকে যতটুকু তাদের সক্রিয় থাকা সেটা করে না। কিন্তু এই পাঠ্য বইগুলি যখন স্কুলে যাচ্ছে, যে শিক্ষকদের হাতে পড়ছে বইগুলো, তারা কি এই বইগুলোর উপর ভিত্তি করে তারাও তো এই ভুল ত্রুটিগুলি দেখেন তো দেখেন না? অনেক সময় তারা বইতে যা আছে সেটাই তো পরীক্ষার উত্তরপত্রে দেখতে চান। সেখান থেকে দেখা যায় যে ছাত্র, মানে শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদেরও এক ধরনের সাংঘর্ষিক বা একটা দ্বন্দ্বের জায়গা পৌঁছে যায়। এই যে বইগুলো মানে ত্রুটি, বিকৃতি বা যারা রকম বিচ্যুতি নিয়ে যে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, সেখানে শিক্ষকরা এই বইগুলোকে কিভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান বইগুলো যারা করেন তারা তো মোটামুটি ধরে নিচ্ছে আমরা তারা যোগ্যতামূলক, তারা সেই কাজটা করেন। করার পরে কিন্তু ট্রাই আউট হয়, স্কুল পর্যায়ে কিছু শিক্ষককে নিয়ে আসা হয়, শিক্ষা কর্মকর্তা থাকেন, শিক্ষা বিশেষজ্ঞ থাকেন, নানা পর্যায়ে ট্রাই আউট হয়। ট্রাই আউট হওয়ার পরেই মানে যেটা নিয়ম পদ্ধতিগত হবে সেটা কথা আমি বলছি। তারপরে সে বইটি শিক্ষার্থীরা তুলে দেওয়ার কথা, এটা ছাপতে যাওয়ার কথা, তারপরে সেটা তুলে দেওয়ার কথা। সেখানে তো খুব কম সংখ্যক এবং সেখানে আপনি যদি অন্য সবই বাদ দেন, আমি বলছি মাধ্যমিক শ্রেণীর পাঠ্যপুস্তকটি দেখার অভিজ্ঞতা আমার হয়েছে, শুধু ছাপার ভুলই এত বেশি আছে যেটা ভালো প্রুফরিডিংও করা হয় না। এটা যুক্তি তারা নানা রকম দিতে পারেন, যে সময়ের ব্যাপার, টেন্ডার, তারা নানা রকম যুক্তি দেন, টেন্ডার করতে দেরি হয়েছে, অমুক করতে দেরি হয়েছে, নানা রকম বিষয় তাই থাকে, কিন্তু ছাপার ভুল থাকে অজস্র। আপনি একটা বলছিলেন যে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, এটা অন্যভাবে হচ্ছে। শিক্ষক বলছেন যে এটা শুদ্ধ, অভিভাবক হয়তো শিক্ষকের চেয়েও উচ্চশিক্ষিত হয়, তিনি একজন শিক্ষাবিদ, তিনি যখন তার বাচ্চাকে বলছেন যে না এটা ভুল, সেটা কিন্তু মানানো যাচ্ছে না, কারণ সে তার স্কুলের টিচার যেটা বলে যে নাম্বার দেয় সেটা শুদ্ধ। এটা শুধু আমাদের দেশের সমস্যা তা কিন্তু না। কিন্তু আমি ফেসবুকে দেখেছি পশ্চিমবঙ্গের একটা ঘটনা ঘটেছে, যে সেখানে যখন নিয়ে গিয়ে অভিভাবক যে বলেছেন নিজের পরিচয় দিয়ে অমুক, এখানে প্রিন্সিপাল বলেছেন, যে স্কুলের প্রিন্সিপাল বলেছেন যে আপনার সন্তানকে আপনি নিয়ে যেতে পারেন স্কুল থেকে। এটা আমাদের এখানে অনেকদিন ধরে আমরা শুনি। হ্যাঁ, তার ভুলটাও তারা ডিফেন্ড করছেন। তো এইটা হলো বাস্তবতা, সবাই তাদের একটা জায়গা তৈরি করেছেন, প্রশ্ন তোলা যাবে না। হ্যাঁ, এবং ছাপার অক্ষরে বইয়ে যদি থাকে তাহলে তার প্রশ্ন নেই, তখন বইটাকেই তারা দেখাবে বইয়ে আছে। এরকম শিক্ষক, মানে আমি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে অনেক শিক্ষক এরকম আছে যে উনি জানেন বা এটা ভুল, উনি হয়তো শুধরে সেই নাম্বারটি দেন, কিন্তু উত্তরপত্রে সেভাবে লিখতে বলেন শিক্ষার্থী। কিন্তু অনেকে তো আছেন যে তিনিও ধরে নেন যে এটাই শুদ্ধ। না, হ্যাঁ, ওটা তো বললাম, শিক্ষা মানতের মধ্যে নেমে গেছে। এবং যারা ওই শিক্ষকতার পর্যায়ে যারা আছেন, শিক্ষকতা করছেন, আমি আপনার মতোই অনেকের প্রতি শ্রদ্ধা রেখেও আবার বলতে আমি বাধ্য হচ্ছি যে এখন শিক্ষক নিয়োগটা কিভাবে হয়। এটা একটা ওপেন সিক্রেট যে বলি আমরা, ব্যাপকভাবে এটা চালু, যে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। এটা আমরা শুনি, এবং শুনি শুধু না, এটা জানিও, আমাদের হয়তো অনেক আত্মীয়স্বজনের ক্ষেত্রে জানবো যে টাকার বিনিময়ে যে শিক্ষক নিয়োগ যদি হয়, তার যোগ্যতা যদি ওইভাবে যাচাই না করা হয়, তাহলে তিনি তো ওইভাবেই করবেন, তার তো অত দায়িত্ববোধ থাকার কথা না। এবং শিক্ষক তো আপনি যে বললেন যে হ্যাঁ তিনি শুদ্ধে দেন, তার জন্য শিক্ষকের সেই যে জানার পরে আত্মবিশ্বাস দরকার, যে আমি জানি যেটা সঠিকভাবে জানি, আমি যদি না জানি, যদি না আমার সন্দেহ থাকে, আমি এটা জেনে নিব, অভিধান দেখে জেনে নিব বা অন্যভাবে জেনে নিব, সেরকম সময় দেওয়াটা তার মানসিকতা নাই। তিনি একটা চাকরি করতে হবে, তিনি চাকরি করছেন। এটা নিয়ে আলোচনা ব্যাপকভাবে আমাদের যে শিক্ষার যে বাণিজ্যিকরণ হয়েছে গত কয়েক বছরে বা বেশ কিছুদিন ধরে যেটা হয়েছে, এই বাণিজ্যিকরণ যদি হয় তাহলে তো এখানে স্কুলে এগুলোর আশাই করা উচিত না। কারণ
স্কুলে কর্তৃপক্ষ ধরে নিচ্ছেন যে আমি শিক্ষককে চাকরি দিয়েছি, চাকরি করবেন, বেতন, মানে আমি প্রাইভেট স্কুলগুলোতে যেটা হচ্ছে, সরকারি স্কুলেও অন্য রকম একটা সমস্যা তো আছেই। প্রাইভেট স্কুলের ব্যাপারটা হচ্ছে বেতন দিচ্ছি অল্প, বাকিটা কোচিং টোচিং করে তুলে নেবেন। আর একটা পর্যায়ে তো আর শিশু পাঠ্য বই পড়ে না শিক্ষার্থীরা, তারা নোট পড়ে, তারা গাইড বই পড়ে। এবং আপনি গাইড বই, পাঠ্য বই পাবেনও না, আপনি একটা পর্যায়ে যাওয়ার পর পাঠ্য বই পাবেন সবগুলো গাইড বই। তো এইটা যদি বাস্তবতা হয়, শিক্ষার সামগ্রিক চিত্র থেকে তো আলাদাভাবে দেখা যাবে না। এই যে অভিযোগ উঠছে, অভিযোগ ওঠার পর যেটা হবে আমি বলতে পারি, আগামীতে একটা কমিটি হবে। এবার তো বই দিয়ে দেওয়া হয়েছে, আগামীতে একটা কমিটি হবে, কমিটি আবার একটা কর্মশালা আয়োজন করবে, সেখানে কিছু লোকজনকে ডাকবে, হয়তো এর আগে আমাকে ডেকেছে, এখন আমাকে ডাকে না বা ডাকবে না, অন্য কেউ যাবে। তারা কর্মশালা বা কোথায় হয় এগুলো, এটা আমি বলছি, কর্মশালা ঢাকায় হয় না, সেটা হয় কক্সবাজারে, কক্সবাজার হয় বা রাঙ্গামাটিতে হবে। এই উপলক্ষে মানে কর্মকর্তা, শিক্ষক, সমস্ত শিক্ষক বিশেষজ্ঞদের একটা মোটামুটি বিনোদন সফর হয়ে যাচ্ছে। তারা বলেন যে নিরিবিলি পরিবেশে কাজ করার জন্য যাওয়া হচ্ছে, তারা এখানে বসে বসে কিছু কাজ করবেন। এবং তখনও বলে দেওয়া হবে যে বেশি কিছু করা যাবে না, বেশি কিছু আপাতত করা যাবে না, যদি বেশি কিছু ভুল থাকে তাহলেও করা যাবে না। কারণ হলো বই আবার দিতে হবে আগামী, মানে এই বই টেন্ডার হবে, আবার ছাপা হবে, আবার আগামী বছর যাতে। এই যে আমরা মানে একটা উদাহরণ যদি বলি যে কুসুম কুমারী দাসের যে ভুলটা হলো, তার কবিতা যে উল্টে দেওয়া হলো একটা পংক্তি বা একটা লাইন, সেটা কি তো আর সংশোধন হচ্ছে না? সংশোধন আমি তারপরে বলি যে মানে পাঠ্য বই সবসময় আমাদের আমি যখন ছাত্র ছিলাম বা আমার আগে যারা ছিল, আপনি যখন ছিলেন, তখন কিছু কিছু শিক্ষার্থীদের জন্য কিছু কিছু কবিতা সংক্ষেপিত করা হয়, কিছু কিছু পরিবর্তন করতে হয় অপরিহার্য। সেখানে তো লেখা থাকে যে এটা ঈষৎ সংক্ষেপিত, আমাদের মনে ছিল ঈষৎ সংক্ষিপ্ত, হ্যাঁ সংক্ষিপ্ত বা সংক্ষেপিত বা লেখা থাকতো, সংকলিত লেখা থাকতো। এখন অবশ্য বোধহয় সংশোধন হয়েছে কিনা জানি না। মাঝখানে একটা পর্যায়ে দেখলাম মাধ্যমিকের কোনো বইয়ে লেখা নাই, একটা বইয়ের 10 ভাগের 1 ভাগ, একটা গল্পের বা একটা প্রবন্ধের 10 ভাগের 1 ভাগ রাখা হচ্ছে, কোথাও সংক্ষেপিত লেখা নাই। আমি প্রশ্ন তুললাম যে এই যে লেখা নাই, ছাত্রের জন্য ব্যাপার না, কিন্তু শিক্ষক তো ভাববে যে আমি এই প্রবন্ধটা বোধহয় এটাই, কিন্তু 10 ভাগের 1 ভাগ, লাইব্রেরি একটা প্রবন্ধ, তার 10 ভাগ মোতাহার হোসেন চৌধুরী 10 ভাগের 1 ভাগ আছে। এবং এই যে সংক্ষেপ করার একটা পদ্ধতি আছে, সংক্ষেপ করতে গিয়ে যদি আমি মোটামুটি এমনি সংক্ষেপ করি, সেখানে একটা পারম্পর্যহীনতা তৈরি হয়, বুঝতে অসুবিধা হয়। জি, আমি বিরতিতে যাচ্ছি স্যার, এসে একটু আলোচনা করতে চাই যে এই যে রচনাগুলো দেওয়া হচ্ছে, কবিতা, গল্প কিংবা যে বাক্য, এবং এটা তো একটা দৃষ্টিভঙ্গি আছে যে এই শিশুদেরকে আমরা কোন মানসিকতায় বড় করব, তারও অনেকটা প্রতিফলন আমাদের পাঠ্য বইগুলিতে দেখা যায় না। রচনা করার ক্ষেত্রে কোন গল্পটা দিবে, কোন কবিতা দিবে, এবং আপনি নিশ্চয়ই শুনেছেন যে কতে কি হবে, খতে কি হবে, সেখানেও উদাহরণ হিসেবে যে বিষয়গুলোর কথা বলা হয়, সেটা নিয়ে একটা দৃষ্টিভঙ্গির বিতর্ক নিশ্চয় আপনি সামাজিক যোগাযোগ, প্রবন্ধ, যে কবিতা, ছড়া, এবং এই যে আমি যেটা বললাম যে কতে খতে কি হচ্ছে, এই যে বাক্য অনুশীলনী অংশ, অনুশীলনগুলিতে, সেই জায়গাগুলিতে অনেক পরিবর্তন হয়েছে। এবং আমি জানি না, আমাদের কাছে যেগুলো খুব শ্রুতিমধুর মনে হতো, খুব সুন্দর মনে হতো, সেই জায়গা থেকে একটু অনেকটা সরে এসেছে কিনা আমি বলতে পারবো না, আপনি স্যার বলতে পারবেন। যে সেটা নিয়ে তো প্রশ্ন আছেই, এবং আমি নিজে এটার মুখোমুখি হয়েছি, প্রশ্ন তুলেওছি, খুব একটা ফল লাভ হয় না। কারণ হলো এখন যে কারিকুলাম যেটা বলছি, মানে শিক্ষাক্রম তৈরি করা হয়, শিক্ষাক্রম আমাদের আগে শিক্ষাক্রম নিয়ে এত বেশি চর্চা হতো কিনা আমি জানি না, তো এদেশে হতো না, কিন্তু তখন ধরে নেওয়া হতো যে পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে মানে শিশুদের মধ্যে একেবারে শিশু শ্রেণী থেকে তার মধ্যে মানবিকতা, নীতিবোধ, তার মধ্যে মানে কি বলে সংবেদনশীলতা, সহনশীলতা, এইসব গুণাবলী বিকশিত করার দায়িত্ব। এবং এগুলো হতো কিসের মধ্যে কি দিয়ে, তার জন্য বিশেষ রকম পাঠও থাকতো, এর বাইরেও ওই ধরনের কবিতা, ওই ধরনের গল্প বাছাই করা হতো। এখন একটা নতুন জিনিস তৈরি হতো যে একটি বইয়ের মধ্যেই সবকিছু দেওয়ার প্রবণতা, সেখানে দুর্যোগ প্রবণতা, সেখানে আপনার কি বলে জনসংখ্যা নিয়ন্ত্রণ, এটা যদি সমাজ পাঠ নামক বইয়ে থাকতো, তাহলে এটা বাংলা বইও থাকতে হবে। আচ্ছা, আমরা সমাজে পড়েছিলাম, সমাজে আছে এইসব বিষয়গুলো আছে। তারপরে এসব বইও কিন্তু এগুলো রাখতে হবে, এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করতে হবে। হ্যাঁ, তারপরে যে আপনার যে লিঙ্গ সাম্য, সেই ব্যাপারটা আনতে হবে। এবং এগুলো মন্ত্রণালয় থেকে অনেক সময় রিকুয়েশন দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়কে যে এই বিষয়গুলো আনতে হবে। সেখানে পরিকল্পনা থাকা উচিত যে কোন শ্রেণীতে কোনটা আনবো, এবং রিকুয়েশন আসলে কোনো বই ঢুকিয়ে দিলাম, এটা তো ব্যাপার না। ফলে হয় যে ওই বিষয়গুলো যেগুলো আপনি যেগুলো বলতে চাচ্ছেন যে নীতি শিক্ষামূলক বিষয়, সেগুলো বাদ চলে যায়।
আবার বাদ যায়, আবার কিছু ঢোকানো হয়, এরকম একটা ব্যাপার। মানে জ্ঞানটা কমে যাচ্ছে, তথ্য ঢুকে যাচ্ছে। তথ্য, হ্যাঁ, এই জিনিসটা বলছেন যে জ্ঞানটা কমে যাচ্ছে, তথ্যটা বেড়ে যাচ্ছে। এবং সেগুলো যাদেরকে দিয়ে তৈরি করে, সেগুলো তো রেডিমেড কোনো লেখা নাই, সে রবীন্দ্রনাথ লিখে যাননি, বা সেটা স্বাগত ওসমান লিখেননি, সে লিখে স্বাগত ওসমান লেখেননি। হ্যাঁ, তো এগুলো লেখানো হয় এবং তারা একটা দায়সারা ধরনের লেখা লেখেন, ওইটি কোন শ্রেণীর উপযোগী না উপযোগী এটা তারা ভাবেন না। আমার প্রশ্ন অন্য যায়। আমার প্রশ্ন হলো যে কেন বাংলা, ইংরেজি, গণিত কিংবা ধর্মশিক্ষা বই তো 5 বছর 6 বছরের মধ্যে এগুলো তো সংশোধন হওয়ার কোনো কারণ নাই। তাতে কি হতো আগে, যে বড় ভাইয়ের বই ছোট ভাই পড়ছে, একদমই তো তাই হতো। এখন তো প্রতি বছর বই দেওয়া হচ্ছে এবং প্রত্যেকবার বই ছাপা হচ্ছে নতুন, কারণ কিছু পরিবর্তন ঘটছে। আগের মানে বড় ভাই ছোট ভাই আর পড়তে পারবে না, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এগুলো পরিবর্তন কেন করতে হবে, বাংলা বই কেন করতে হবে, ইংরেজি বই কেন করতে হবে, গণিতের তো করার দরকার নেই, বা ধর্মশিক্ষার দরকার নেই, এগুলো তো পরিবর্তন না। হ্যাঁ, সমাজ পাঠের বইতে মানে অনেক সময় আপডেটেড তথ্য দেওয়ার জন্য, তাছাড়া সরকার পরিবর্তন হলে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস বদলে যায়, সেটা করা হয়, সেটা জন্য কমিটি করে এটা করা হয়। সেটাও আমার মনে হয় যে এই ব্যাপারটা ছোটদের উপরে বা শিশুদের উপর চাপানো ঠিক না। সেখানটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা মোটামুটি তো ইতিহাস দেওয়া দরকার, খুব বেশিও না, কারো ভূমিকা বড় করা না, কারো ভূমিকাকে না করা না, তাহলে একটু ভালো হয়। আমি অন্যগুলোর কথা বলছি, সে চেঞ্জ করা হচ্ছে। কিংবা ধরা যাক কারো কোন একটা বিষয়ে একটা কবিতা দিতে হবে। হ্যাঁ, এখন বঙ্গবন্ধু নিয়ে কবিতা, ভালো কবিতাও আছে, দুর্বল কবিতাও আছে। এখন কোন কবিতা দিব, এটা তো মানে বিবেচনা হলো টেক্সট বুক বোর্ডের বিবেচনা। এখন যিনি ভালো কবিতাটা লিখেছেন, যেটা শিশুদের জন্য উপযোগী, সেই কবিতার জন্য প্রমোট করার জন্য হয়তো কেউ নেই। আর যার দুর্বল কবিতা, উনি যদি না থাকে তার কবিতা, তাহলে উনি তার সমালোচনা তুলবেন যে এই কবিতা নাই কেন, হ্যাঁ, অমুক নিয়ে কবিতা নাই কেন, এই বিষয়টা কেন আসেনি। যদি তার কবিতা না হয় তাহলে ঠিক আছে, এসেছে। এরকম ঘটনা অনেক আছে, এগুলো বলাও মুশকিল। কারণ দ্রুত পঠন বলে যে ছিল, এখন দ্রুত পঠন আমাদের সময় অনেক কিছু ছিল। পুরোনো দিনে সবাই ভালো বলে, আমি জানি না পুরোনো দিনে ভালো কিনা, আমাদের সময় দ্রুত পঠন ছিল। আপনার সময় ছিল না, আমাদের সময় সুতলিপি ছিল, ডিকটেশন দেওয়া হতো, আচ্ছা, লিখতে অভ্যস্ত আমরা হয়তো লিখতে শুরু করতাম। তো এখন এখন তো পাঠ্য বই পড়ছে না। আপনি মানে আমি বলি কলেজ পর্যায়ে দেখেছি টেক্সট বোর্ডে একটা খুব ভালো একটা মানে সংকলন আছে, বাংলা সংকলন, বেশ মোটা। তার সবগুলো কিন্তু গদ্য কিংবা পদ্য সিলেবাসে থাকে না, মানে ওই বছরের সিলেবাসে থাকে না, কিন্তু বইটা মোটা। আশা করা যেতে পারে যে এখন সিলেবাসের বাইরেও বাংলা সাহিত্যে এমন কিছু শ্রেষ্ঠ লেখা ওখানে আছে, যদি কেউ আগ্রহী হয় ওই লেখাগুলো পড়ে ফেলতে পারে। আমরা ছোটবেলায় করতাম, বই কিনেই বাংলা বইয়ের গল্পগুলো পড়ে ফেলতাম, কবিতাগুলো পড়ে ফেলতাম, হয়তো প্রবন্ধ পড়তাম না, বা হয়তো ইংরেজিও পড়ার চেষ্টা পড়তাম। কিন্তু আমি দেখলাম ক্লাসে গিয়ে দেখলাম, আমি ইন্টারমিডিয়েট যখন ক্লাস নিতাম, দেখলাম যে কারো কাছে ওই বইটা নেই, তারা একটা ছোট্ট একটা বই একটা আছে, মানে এই ধরেন কয়েক 2-3 ফর্মা একটা বই, যেটা পিন করা বই। আমি দেখলাম যে ওই যে সিলেবাসে যে কটা লেখা আছে সেগুলো ওই জেলা স্থানীয় কোনো লাইব্রেরি থেকে ওগুলি আবার ছেপে বের করেছে। হ্যাঁ, তো ওরা তো ফটোকপি করেনি, ওরা ছেপেছে পিন করেছে। ফলে একবার লাভবান হতে হলে কি করতে হবে, আপনার প্রুফ একবার দেখতে হবে, একবার প্রুফ দেখে 2বার প্রুফ দেখলে তো পয়সা বেশি লাগবে, হয়তো সেরকম ভালো প্রুফ রিডার নেইও। তো ফলে ওইভাবেই ওইরকম একটা বই যখন আমি সংগ্রহ করলাম, দেখলাম যে এখানে প্রচুর ভুল। হ্যাঁ, তো এইটা কিন্তু সব পর্যায়ে এরকম ব্যাপারটি আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। ইন্টারমিডিয়েটে একবার প্রশ্ন করা হয়েছিল আগুনের প্রতিশব্দ, আমরা তো কি আছে, অনল আছে, অমুক আছে, আমরা বলি না। তো সেখানে আগুনের একটা প্রতিশব্দ হলো শিখি। এটা আমরা অনেকেই জানি না, শিখি। আচ্ছা, তো একটা থাকে কোন একটা মানে বাংলা বোধহয় ওরকম বই, যে ব্যাকরণ এবং রচনা একসাথে থাকে কিছু বই আছে, সেখানে ওই শিখিটা ছাপার ভুলে হয়ে গেছে শিখা, বা পুরপিটা মনে করছে শিখি আবার কি। হ্যাঁ, আগুনের প্রতিশব্দ সে লেখা শিখা সবাই লিখেছে, কেটে দেওয়া হলো। ক্লাসে যখন বলা খাতা দেওয়া হলো, ওইটা হলো ইন্টারনাল পরীক্ষা দেওয়া হলো, সবাই চিৎকার যে না আমরা তো ঠিক লিখেছি, বই আছে, বই নিয়ে আসো। বাসা থেকে বই নিয়ে আসতে দেখলাম সত্যি শিক্ষা লেখা আছে। তখন আমাকে বোঝাতে হলো যে আমি যদি বলি যে আগুনের শিখার সংসার পুড়ে গেছে, আমরা বলি না অনেক সময়, তো সেখানে কি ওই আগুনের বদলে আমি শিখা লিখি, তো শিখা সংসার পুড়ে গেছে লেখা হবে। অনেক উদাহরণ দিয়ে আমাকে বোঝাতে হলো, আমি ঠিক এখন মনে নাই, অনেক আগের কথা সেটা বলছি। তো ওই যে কারো মনে হচ্ছে শিখি কেন হবে, এটা শিখা,
হ্যাঁ। আগুনের সঙ্গে শিখা, তা আগুনের শিখা হয়, কিন্তু আগুনের প্রতিশব্দ শিখাতে হতে পারে না। মানে আগুন নিজে এটা যে আমি- শিখি। হ্যাঁ, এটা একটা উদাহরণ আমি দিলাম। তো ওই যে বই ওভাবেই করা হচ্ছে। আমি স্যার বিরতিতে যাবো, আবার ফিরে এসে জানতে চাই তাহলে আমাদের মূল পাঠ্য বই হয়ে যাচ্ছে তো আসলে গাইড বই। ছিল, এগুলো সেগুলো ছিল ছিল কিন্তু এত বড় আকারে মনে হয় সেগুলো মূল বইয়ের স্থান দখল করেনি কখনো। হ্যাঁ। সেটাই সংকট উত্তরণের উপায়টা হলো যে একেবারে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া যে আমরা আমাদের ছেলেমেয়েরা যে কম শিখবে কিন্তু ভালো, যা শিখবে ভালোভাবে শিখবে। আমরা আমাদের শিক্ষার্থীদের, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে কোনো রকম পরীক্ষা নিরীক্ষার, কোনো রকমের মানুষের তাদের নিজেদের আখের গোছানোর যে পরিকল্পনা তার অংশ হতে দেব না। এটা দেশের ভিতরে কিংবা যা দাতা গোষ্ঠী, এই যে আমাদের এই ব্যাপারগুলো ঘটে, এটা শুধু যে আমরাই জড়িত তা কিন্তু না, দাতা গোষ্ঠীর একটা বিরাট ভূমিকা আছে। তারা নানা রকম ওই যে কর্মশালা করছেন, নানা রকম তাদেরই কনসালটেন্টরা এইসব মানে পাঠ্যপুস্তকের ব্যাপারে কারিকুলাম প্রণয়নের কাজ করে। তাদের সাথে তারা এই দেশে আসে, তারা কিছু কাজ করে। আবার এখান থেকে কিছু লোক, এই খুব সিলেক্টেড লোক যারা, তারা আবার বাইরে যায়, তারা ওইসব দেশের শিক্ষা ব্যবস্থা দেখতে যায়, পাঠ্য বই দেখতে যায়, সেগুলো নিয়ে সবাই এখানে সেগুলো প্রয়োগ করে। সব তো প্রয়োগ করা যায় না, কিছু প্রয়োগ করে দেখতে যায় বাইরে। এতে এসে কি আসলে কিছু যোগ হয়? তাদের তো কিছু লাভ হয়, যোগ লাভ হয়, পাঠ্য বইতে কিছু যোগ। এবার যদি যেটা করা হচ্ছে সেটা যদি ঠিক থাকে তাহলে তো আমি আগামীবার যেতে পারছি না। আবার আগামীবার যে তারা আবার কিছু অভিজ্ঞতা নিয়ে আসবে এবং আবার নতুন করে এগুলো সংশোধন করা হবে। এটা তো একটা এরকম ব্যাপার ঘটছে। যেটা বলছিলাম যেটা সিদ্ধান্তের ব্যাপার, এবং সেই সিদ্ধান্ত তো আছে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে শিশুদের উপর থেকে বইয়ের বোঝা কমাতে হবে, কিন্তু খুব শক্তভাবে বলেছেন। উচ্চ আদালতের রায় আছে, রায় আছে, এবং খুব সুন্দরভাবে বলা হয়েছে যে কমানো, তাদের মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকারি পর্যায়ে হয়তো টেক্সট বই সীমিত, টেক্সটবুক বোর্ড হয়তো বই দিচ্ছে না, কিন্তু অন্যরা যে দিচ্ছে এটা বন্ধ করার তো কোনো পদ্ধতি আমাদের নাই। এর সাথে অন্য বই কিনতে হচ্ছে তাদের। স্কুলগুলোতে তো নজর দেওয়া দরকার। স্কুলগুলি তো এই বইগুলো দিচ্ছে। স্কুলগুলো তো স্বাধীন, স্কুলগুলোতে কিছু তো কারো নিয়ন্ত্রণ নাই। স্কুলে বেতনের ব্যাপারে আমি ঠিক করতে পারছি না, বেতন কত নিবে। এই পাঠ্যপুস্তকের বাইরে যে একটা 1 লক্ষ টাকা দিয়ে তো এখানে ছাত্র ছেলেমেয়েরা কোন কোন স্কুলে পড়ে ভর্তি হচ্ছে, এবং যে তালিকাটা দিয়ে দেওয়া হচ্ছে বইয়ের, সেই বইগুলো স্যার আপনি নিশ্চয়ই দেখেন যে ওগুলো না পড়লে ওদের কিছু যাবে, বরং ওটা বরং পড়ে তারা ভুল পড়ছে। আপনি জানেন যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যে বই পড়ানো হয়, বাংলা যেহেতু সরকারের একটা নিয়ম আছে, তারা সেই কারণে টেক্সটবুক বইগুলো, টেক্সটবুক বোর্ডের বইগুলো তারা পাঠ্য করেন। হয়তো কোন কোন স্কুলে কোন বই পড়ানো হয়, কিন্তু তারা ওই বইগুলোর উপর নির্ভর করে না। তাদের কিছু বই আছে বাইরে থেকে আসে, সেগুলো পড়তে হয়। এবং এই যে গাইড বইগুলো তো স্যার, যে গাইড বোর্ড যারা ব্যবসায়ী তারাও কিন্তু এই যে বিভিন্ন স্কুলগুলোর সাথে একটা তাদের, আপনি সিন্ডিকেট শব্দটা প্রথম সময় বলেছিলেন যে সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু গাইড বইগুলো কিন্তু স্কুল থেকেই কলেজেও দেখা যাচ্ছে শিক্ষকদের কাছে চলে যাচ্ছে, প্রধান শিক্ষকের কাছে চলে যাচ্ছে, এবং তারা কিন্তু এই গাইড বইগুলো, এবং যারা তাদেরকে বলে দেওয়া হয়, তাদের দেখবেন অনেক বইয়ে দেখবেন শিক্ষকদের নামও থাকে সামনের 2 পৃষ্ঠা, যে এই শিক্ষকরা এই বইগুলো ভালো বলেছেন, তার নামটা দেওয়া যায় না, কিছু দেওয়া হয় কিনা এই বিনিময়ে সে যায় না। এবং এই যে আপনি দেখেন সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটা, যে নোট বই গাইড বইয়ের ব্যাপারে বিরোধিতা করে একটা নিষেধাজ্ঞা একটা উদ্যোগ চলছিল। আমাদের কয়েকজন লেখক সাহিত্যিক তারা একটা বিবৃতি দিয়েছিলেন। তো আমাদের প্রকাশকদের যে সমিতির পক্ষ থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, এটা সম্ভব আমার দেশে বোধহয়, যে যারা এই বিবৃতি দিয়েছেন তাদের বই তারা প্রকাশ করবেন না। এই যে আমি এখন বলছি, আমি এখন এর মধ্যে পড়ে যাব যে তাদের বই তারা প্রকাশ করবেন না। এটা একটা স্বাধীন দেশে কিভাবে সম্ভব? এবং আমাদের শিক্ষামন্ত্রী একবার বলেছিলেন যে তিনি এগুলোতে হাত দিতে গেলে যে কি বলে ভর্তির সময় চাঁদা নেওয়া হচ্ছে, কোচিং করা হয়, নোট বই গাইড বই, তাহলে তাকেও শেষ করে দেওয়া হতে পারে। মানে তিনি জানেন যে তারা আরো শক্তিশালী। তো কাজেই খুব উঁচু পর্যায়ে থেকে যদি সিদ্ধান্ত না নেওয়া হয়, শুধু সিদ্ধান্ত নেওয়া না, সিদ্ধান্ত দরকার, এবং সেটা কঠিনভাবে সেটাকে প্রয়োগ করা দরকার। কারণ আমি অনুমান করতে পারি, আপনি অনুমান করতে পারেন যে এই যে নোট বই গাইড বই এগুলোর সঙ্গেও কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। তারা কেউ ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত থাকে বলেই থাকে বলেই তো করতে পারে, এগুলো কাজগুলো করতে পারে। তারা চাঁদা দেয়, তারা অন্যভাবে সুযোগ সুবিধা পায় এবং দেয়, তাহলে তারা করতে পারে। এই হুমকির ব্যাপারটা আমি বললাম, এটা নিয়ে তো কোনো প্রতিক্রিয়া নাই। এবং এরপর যখন তারা হুমকিটা দিলেন, তারপরে কিন্তু এইটা নিয়ে আর কেউ কোনো লেখেনি। এটা খুব অবাক আফসোসেরও বিষয় যে শিক্ষার্থীরা বেরিয়ে যাচ্ছে স্কুল থেকে, কলেজ থেকে, তাদের
সঙ্গে তাদের মূল বইয়ের কোনো দেখা হচ্ছে না? মূল বই কোনো দেখা হচ্ছে না, এবং তারা যেই জ্ঞান অনেকে তো নিয়ে এই যে ওই প্রচ্ছদটা বলতে পারবে না যদি বলা হয় যে এটা তো আমি অনার্সের পরীক্ষার সময়, আমি অনার্সের পরীক্ষায় ভাইবার সময় আমি জিজ্ঞেস করতাম যে ওই বইটা পড়েছো? হ্যাঁ বলে পড়েছি স্যার। তো প্রচ্ছদের রংটা কি বলো তো? হ্যাঁ, প্রচ্ছদের রংটা কি, বা প্রচ্ছদটা কিরকম ডিজাইন, বলতে পারে না। পরে আমি মজা করে বলেছি তোমার তো বলতে পারতে, ক্লাসে যে হয়তো বলেছি যে বলতে পারতে আমি যে বইটা পড়েছি সেটা প্রচ্ছদটা ছিল না, তাও বলতে পারে না। রংটা কিরকম, লাল না নীল? লাল স্যার বলে দিল, কিন্তু ওটা হলুদ রং। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমি অনেক জায়গাতে ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করেছি এরকম যে তুমি ওই বইটা পড়েছো? বলে পড়েছি। তোমাদের তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আসলে গাইড নির্ভর ভাবেই চলছে, এবং আমরা করতে চাচ্ছি বলে চলছে। চলছে, এবং আমাদের ছেলেমেয়েরা যে পরীক্ষার্থী না শিক্ষার্থী সেই জায়গাটাও তারা আসলে গাইডকে পাঠ্য বই হিসেবে শিক্ষকরা প্রশ্ন করছেন গাইড বই দেখে। সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে, সেটা প্রশ্ন করা হচ্ছে সৃজনশীল। এবং সেই জায়গা থেকে আপনি যেটা বললেন সেটাই হয়তো বাস্তবতা, যে একদম রাষ্ট্রের বা রাজনীতির একটা শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া এখান থেকে বেরোয় আসার সিদ্ধান্ত আছে, কিন্তু সিদ্ধান্তটা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সেটা দরকার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে সময় সংলাপ দেখা হবে আগামী দিন। সময় সংলাপ থাকুন।